স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন সাধনা কুণ্ডুর লেখা গল্প ভয়। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ গল্প পাঠে রয়েছেন রূপ, অন্যান্য চরিত্রে পার্থ, অভিষেক, নীল, রূপম, সায়ন্তন, আকাশ এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে আকাশ, পিক্সেলেট। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প ভয়। শহরের একটা বেসরকারি হাসপাতাল, নাম চান্দিমল সুপার স্পেশালিস্ট হাসপাতাল। অন্যান্য সব দিনের মতোই হাসপাতালের প্রতিটা ফ্লোরে ব্যস্ততা। পেশেন্টরা আসছে যাচ্ছে, ডক্টর সিস্টারদের গুরুত্বপূর্ণ আলোচনা, ওয়েটিং রুমে চিন্তিত মুখে অপেক্ষারত কিছু মানুষ। কোথাও বা কেবিনের বাইরে হাহাকার শোনা যাচ্ছে, কোথাও ওটির বাইরে দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্ট পার্টি। ক্যাফেটেরিয়ার এক কোণে এক টেবিলে এক কাপ কফি নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা এক সিস্টার। কিন্তু পরক্ষণেই মোবাইলে কল আসায় সে তড়িঘড়ি করে কফিটা খেয়ে আবার ডিউটিতে ফেরে। হাসপাতালের এই একরাশ ব্যস্ততাকে পেছনে ফেলে বিল্ডিংয়ের একদম শেষের দিকে রয়েছে স্পেশাল কেবিন, কেবিন নাম্বার 29। কেবিনটা অন্য কেবিনের তুলনায় কিছুটা বড়। কেবিনের একদিকে কাঁচ দিয়ে ঘেরা বড় জানালা। পশ্চিম দিকের দেওয়ালে একটা ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে যে এখন রাত 3:05। কেবিনের ভেতরে একজন পেশেন্ট। কেবিনের ভেতরটা বড় অদ্ভুত, কারণ অত বড় কেবিনটা পুরোটাই ফাঁকা। পেশেন্টের থেকে বেশ কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে একজন নার্স। কেবিনের ভেতরটা আবছা অন্ধকারে ঢাকা। বেডে যে পেশেন্টটা আছে সে নির্জীবের মতন ঘুমিয়ে আছে। ভীষণ কড়া ডোজের ওষুধ পড়েছে তার। ওই ওষুধটা দিনে একবার দেওয়া হয়, কিন্তু আজ পেশেন্টটার অস্থিরতা চূড়ান্ত ছিল। বারবার ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল পেশেন্টটা, তাই আজ তাকে ওষুধটা 3 বার দিতে হয়েছে। এর ফলে পেশেন্ট ত্রিদীপ ব্যানার্জি এখন মৃতদেহ সমতুল্য। যদিও ত্রিদীপের মুখে অক্সিজেন মাস্ক, হাতে চলছে স্যালাইন, তবে ত্রিদীপের বেডের পাশে কোনো মেডিসিন টেবিলে রাখা নেই, শুধুমাত্র স্যালাইন স্ট্যান্ডটাই আছে। ত্রিদীপের দিকে ভালো করে তাকালে বোঝা যাচ্ছে যে তার হাত পা বেডের 4 কোণার সাথে শক্ত করে বাঁধা রয়েছে। ত্রিদীপের মুখে, গলায়, হাতে, পায়ে, এমনকি শরীরের প্রায় সমস্ত অংশেই গভীর ক্ষত, সুগভীর আঁচড়ের দাগ। এই কারণেই ত্রিদীপের হাত পা শক্ত করে বাঁধা, কারণ ভায়োলেন্ট হয়ে গেলে ত্রিদীপ নিজেকেই আঘাত করতে থাকে বারবার। ত্রিদীপের ক্ষতস্থানগুলোতে কোনো ক্রমে ব্যান্ডেজ করা আছে। কিছু কিছু ক্ষতস্থান থেকে এখনো রক্ত বেরিয়ে আসছে। রাতের নিস্তব্ধতা এখন চরম পর্যায়ে। চেয়ারে বসা নার্সটিও গভীর ঘুমে অচৈতন্য। এমন সময় ঘুমন্ত ত্রিদীপের চোখ খুলে যায়। মুখ চোখের ভাব পরিবর্তন হয়ে অসম্ভব ক্রোধ ফুটে ওঠে তার মুখে। মুখ থেকে গড়গড় জাতীয় একটা শব্দ বেরিয়ে আসছে তার। দাঁত মুখ খিঁচিয়ে দড়িতে বাঁধা হাত পা টেনে খোলার চেষ্টা করছে সে, কিন্তু দড়ির বাঁধন খুলতে না পেরে সে রাগে আরও গর্জন করছে। এবার সে প্রচণ্ড জোরে হাত পা নাড়তে থাকে। এত জোরে হাত পা নাড়ানোর ফলে বেডটাও খটখট করে আওয়াজ করে ওঠে। এই শব্দে ঘুমন্ত নার্সটিও থতমত খেয়ে জেগে ওঠে। ততক্ষণে ত্রিদীপের মুখ থেকে বেরোনো গড়গড় শব্দের হিংস্রতা বৃদ্ধি পেয়েছে, আর তার সাথে তাল মিলিয়ে বেড়েছে আরও জোরে হাত পা খোলার চেষ্টা। নার্সটি বুঝতে পারে ত্রিদীপ আবার ভায়োলেন্ট হয়ে উঠেছে। ভয়ে তার শরীর কেঁপে উঠল। নার্সটা প্রচণ্ড ভয় পেয়ে ডাক্তার এবং ওয়ার্ড বয়কে ডাকতে ছুটল।
ডিউটিরত ডক্টর এবং ওয়ার্ড বয় নার্সটির কথা শুনে দৌড়ে 29 নম্বর কেবিনে ঢুকতেই চমকে দাঁড়ায়। কেবিনে ঢুকেই তাদের পা জোড়া বরফের মতন জমে যায়। পিঠ বেয়ে নেমে আসে একটা হিম শীতল কালো স্রোত। চোখের সামনে তারা দেখতে পায় এক নারকীয় বিভৎসতাকে। ত্রিদীপ ততক্ষণে এক হাতের দড়ি ছিঁড়ে নিয়ে বাকি হাত পায়ের দড়িও ছিঁড়ে নিয়েছে। তার নিজের সারা শরীরে রাক্ষসে ভঙ্গিতে ভয়ঙ্করভাবে আঁচড়াচ্ছে। নার্সটি ততক্ষণে কেবিনে এসে ঢুকেছে। কেবিনে ঢুকেই সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। সকালেই তো ত্রিদীপের নখগুলো কেটে দিয়েছিল, তাহলে এত তাড়াতাড়ি নখগুলো কোন জাদু বলে এত ক্ষীণ সুচালো ছুরির মতন হয়ে গেছে? আর সেই ছুরির ফলার মতন নখগুলোকে ত্রিদীপ যথেচ্ছভাবে নিজের শরীরে বিধিয়ে নিচ্ছে, খুবলে নিচ্ছে গায়ের মাংস, চামড়া, সমস্ত কিছু। রক্তাক্ত হয়ে উঠেছে বিছানার চারপাশ, কেবিনের মেঝে। এত নৃশংসতা চোখের সামনে হতে দেখে কেবিনের ভিতরে উপস্থিত ডক্টর, নার্স আর ওয়ার্ড বয়ের পা থরথরিয়ে কেঁপে ওঠে। আতঙ্কে তারা চিৎকার করতেও ভুলে যায়। ত্রিদীপ নিজের জান্তব ক্রিয়াকলাপে এতটাই নিবদ্ধ যে ঘরে এতগুলো মানুষের উপস্থিতি সে টেরই পায়নি। কিছুক্ষণের মধ্যেই ত্রিদীপের হিংস্রতা আরও চরম পর্যায়ে চলে যায়। ত্রিদীপের নরম নিষ্পাপ মুখের ভাব পরিবর্তন হয়ে এখন তা হয়ে উঠেছে চূড়ান্ত পাশবিক। সে কোনো এক বন্য চারপে জন্তুর মতন চারপাশে তাকাতে তাকাতে এদিক ওদিক লাফাতে থাকে, আর ক্রমাগত তার গলা থেকে একটা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে আসতে থাকে। তারপর মুহূর্তেই চার হাত পায়ে ভর দিয়ে কাঁচের জানলার দিকে ছুটে যায় এবং কাঁচ ভেঙে ঝাঁপ দেয় নিচে। হাসপাতালটা ছিল 7 তলা, আর ত্রিদীপের কেবিনটা 7 তলার একদম কোণার দিকে। অত উঁচু থেকে ঝাঁপ দেওয়ার ফলে ত্রিদীপের শরীরটা সোজা গিয়ে পড়ে পার্কিংয়ে দাঁড়ানো একটা গাড়ির উপর, এবং গাড়ির সমস্ত কাঁচগুলো ঝনঝনিয়ে ভেঙে যায়, যার ফলে গাড়িটার থেকে একটানা অ্যালার্ম বাজতে শুরু করে। হাসপাতালের সিকিউরিটি এবং নিচে অপেক্ষামান মানুষেরা এত জোরে কিছু পড়ার আওয়াজে দৌড়ে গাড়িটার কাছে এসে দেখে গাড়ির ছাদে ত্রিদীপের ক্ষতবিক্ষত নিথর শরীরটা চিত হয়ে পড়ে আছে, আর তার কণ্ঠ বরাবর গেঁথে আছে একটা বড় কাঁচের টুকরো। ঘটনার ভয়াবহতায় উপস্থিত সকলেই ভয়ে ঘামতে শুরু করে, কিন্তু ওই সমস্ত নারকীয় ঘটনার সাক্ষী হয়ে থাকে সেই ডক্টর, নার্স এবং ওয়ার্ড বয়টা। চিরকালের জন্য নিজের বাক শক্তি হারায়, উন্মাদ হয়ে যায় তারা। ত্রিদীপের এই করুণ পরিণতির কথা জানার জন্য পিছিয়ে যেতে হবে বেশ কিছু সময়। দুই ভ্রমণ পিপাসু বন্ধু ত্রিদীপ ব্যানার্জি আর সমর মল্লিক, দুজনেই 25 বছরের তরতাজা যুবক। ভ্রমণ পিপাসু হলেও এই দুজনের ভ্রমণের ধারণাটা একটু অন্য রকম ছিল। এরা দুজনেই পেশাদার পর্বতারোহী। কখনো বা নতুন মাউন্টেনিয়ারদের নিয়ে সামিট করায়, কখনো আবার বেরিয়ে পড়ে নিজেদের ঘোরার তাগিদে। তবে মূলত তারা দুজন পর্বতারোহীদের জন্য গাইড হিসাবে কাজ করে। কাজ সংক্রান্ত বিষয়ে পাহাড়ি এলাকায় থাকতে হলেও দুজনের বাড়ি কিন্তু খোদ কলকাতায়। ত্রিদীপের বাবার বাগবাজারে একটা জুয়েলারি শপ আছে, নাম গহনা নিকেতন। সমরের বাবা মা দুজনেই কলেজে পড়ায়। সমর এমনিতে কিছুতে ভয় না পেলেও তার একটা ভীতি আছে, আর সেটা হলো কুকুর। ছোটবেলায় একবার কুকুরের কামড় খাওয়ার পর তার ভিতরে একটা ভীতির সঞ্চার হয়। অন্যদিকে ত্রিদীপ একজন কুকুর প্রেমী মানুষ। সমরের এই কুকুর ভীতি নিয়ে ত্রিদীপ মাঝে মাঝেই তার পিছনে লাগে ঠিকই। এবার কিছুদিনের ছুটি পেয়ে দুজন বাড়ি আসে। ত্রিদীপ বাড়ি ফিরে দেখে যে তার বাবা মা বিশেষ প্রয়োজনে ভিন্ন শহরে গেছে। সেদিনই বিকেলে উজানপুর থেকে একটা চিঠি আসে। ত্রিদীপ খানিক অবাক হলেও সে তার বাবাকে ফোন করে। হ্যালো হ্যালো ড্যাডি, উজানপুর থেকে একটা চিঠি এসেছে। ত্রিদীপের বাবা রথীন কিশোর বলেন, উজানপুর? এত বছর বাদে কে পাঠিয়েছে চিঠি?
সে তো জানি না, আমি তো চিঠিটা খুলিনি। দেখ না কে পাঠিয়েছে। আচ্ছা দাঁড়াও, দেখছি। চিঠিটা খুলে কিছুক্ষণ পর ত্রিদীপ বলে, নয়নতারা দাস নামে কেউ একজন পাঠিয়েছে। নয়নতারা পিসি? নয়নতারা পিসি যদি আমার নিজের পিসি নন, দু একবার আমাদের বাড়িতেও এসেছেন, আমাকে বেশ স্নেহ করতেন। কিন্তু এত বছর বাদে হঠাৎ পিসি চিঠি লিখতে গেল কেন? কি লিখেছে চিঠিতে? ঠিক বোঝা যাচ্ছে না, বড়ই অস্পষ্ট লেখাটা। শুধু এক জায়গায় এইটুকু বোঝা যাচ্ছে যে তিনি উজানপুরে যেতে বলেছেন। তাহলে যা না, ঘুরে আয় উজানপুর, নিজের পূর্বপুরুষদের জায়গাটাও দেখে আয়। জানিস তো, উজানপুরে আমাদের বিশাল প্রতিপত্তি ছিল একসময়। গ্রামের সবাই বাবাকে খুব মান্য করত, কিন্তু একদিন হঠাৎই বাবা আমাদের সকলকে নিয়ে কলকাতায় চলে এলেন। সেদিনের পর থেকে বাবাকে কখনো উজানপুর নিয়ে কথা বলতেও শুনিনি। তবে মাঝে মধ্যে নয়নতারা পিসি আসতেন, গ্রামে যে ব্যবসা ছিল তার হিসেব নিকেশ দিয়ে দিন 3-4 থেকে চলে যেতেন। সেসব কতদিন আগের কথা। আমার এখন শরীরের যা অবস্থা, তাতে অতটা পথ আর যেতে পারবো না। বরং তুই গিয়ে একবার ঘুরে আয়, পিতৃপুরুষের ভিটেটাও দেখে আয়, আর সমরকেও নিয়ে যাস। তোরা তো সবসময় নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসিস, আর এখানে তো জায়গা জার্নি দুটোই নতুন ভাবে এক্সপ্লোর করতে পারবি। উজানপুর কোথায় ড্যাডি? কি আছে সেখানে? জানি না রে, তোর দাদু এই বিষয়ে কোনোদিন কখনো কিছু বলেননি আমাকে। আমরা আগে উজানপুরেই থাকতাম, কিন্তু আমি যখন খুব ছোট তখন, তাই আমার বিশেষ কিছুই মনে নেই। আচ্ছা বেশ, আমি সমরের সাথে কথা বলে দেখছি। কথা বলে ত্রিদীপ ফোনটা রেখে দেয়। এবার একবার সমরের বাড়ি যেতে হবে। বেরোনোর আগে ত্রিদীপ একবার ঘড়ি দেখে নিয়ে চট করে লিভিং রুমের ড্রয়ার থেকে একটা জিনিস নিয়ে মুচকি হেসে সমরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সমরের বাড়িতে দরজা নক না করেই ত্রিদীপ সমরের ঘরে ঢোকে। এই সময় সমরের বাবা মা কলেজেই থাকে। বহুদিনের পুরনো চাকর মধুমাসী ত্রিদীপকে বেশ ভালোভাবেই চেনে, তাই ত্রিদীপকে বাড়ির চৌহদ্দির ভেতরে ঢুকতে দেখেই দরজা খুলে দিয়েছিল। ত্রিদীপ পা টিপে টিপে সমরের ঘরে ঢুকে ঠিক যা ভেবেছিল তাই দেখল। সমর বিছানায় বেহুশের মতন ঘুমোচ্ছে, আর বিছানার চাদর, বালিশ, পাতলা ব্ল্যাঙ্কেট মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সমরের ঘুম দেখে ত্রিদীপের ভীষণ হাসি পায়। কোনো ক্রমে হাসি চেপে ত্রিদীপ আস্তে আস্তে সমরের ঠিক কাছে গিয়ে কানের কাছে একটা ছোট্ট টেপ রেকর্ডার চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেটা থেকে কুকুরের জোরালো ডাক শোনা যায়। কুকুরের ঘেউ ঘেউ শুনে সমর প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠে টাল সামলাতে না পেরে বিছানা থেকে পড়ে যায়। সমরের এই হাল দেখে ত্রিদীপ হাসতে হাসতে গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘোর কাটলে সমর বুঝতে পারে ঠিক কি হয়েছে। বুঝতে পেরেই হাতের কাছে যা পায় সেটা দিয়েই ত্রিদীপের দিকে ছুঁড়ে মারে। হাসতে হাসতে নিজেকে বাঁচাতে বাঁচাতে ত্রিদীপ বলে, আরে থাম থাম, আমার কাছে একটা দারুণ খবর আছে। সব শুনবো, কিন্তু তার আগে তোর উপর আমার হাতের কাজটা দেখাই। মরকট বেল্লিক, তুই জানিস যে আমি কুকুরকে কি সাংঘাতিক ভয় পাই, আর সেই কুকুরের ডাক শুনি আমাকে ভয় পাওয়ানো। তুই একবার হাতের কাছে আয়, না না একবার হাতের কাছে আয় না, তারপর তোকে মজা দেখাচ্ছি। ত্রিদীপ উজানপুরে যাওয়ার রুটটা তার বাবার থেকেই জেনে নিয়েছিল। 25 বছরের দুজন অকুতভয় যুবক, যারা কোনোদিন বিপদের সামনে ঝুঁকে যায় না, শত বিপদেও সবসময় মাথা ঠান্ডা রাখে। সেরকম হলো ত্রিদীপ এবং সমর। কিন্তু সাত সকালে রতনগড়ের ট্রেনটায় পা রাখা মাত্রই দুজনেই নিজের অজান্তেই কেঁপে ওঠে। একটা অচেনা অনুভূতি ওদের ওপর চেপে বসে, কিন্তু শুধু কিছুক্ষণের জন্যই তাদের মধ্যে এই অনুভূতি স্থায়ী হয়। সেই অনুভূতিটা দূরে সরিয়ে দিয়ে আবার দুজন সাহসী নির্ভীক দামাল ছেলে উঠে পড়ে ট্রেনে। উজানপুর পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল ত্রিদীপ আর সমরের। তার প্রধান কারণ হলো যে উজানপুরে আসার জন্য সরাসরি কোনো পথ নেই। 3টে বা বলা ভালো 3 ধরনের ট্রান্সপোর্ট বারবার পথ ভেঙে ভেঙে এখানে আসতে হয়। ট্রেনে রতনগড় পর্যন্ত এসে তারপর গরুর গাড়িতে বিক্রমপুর পর্যন্ত আসতে হয়।
সেখান থেকে নৌকা করে উজানপুর। পথে আস্তে আস্তে ত্রিদীপ মনে মনে ভাবে, ড্যাডি ঠিকই বলেছিল, জায়গা আর জার্নি দুটোই এক্সপ্লোর করতে পারবি। জার্নি তো এক্সপ্লোর হয়েই গিয়েছে, এবার শুধু জায়গাটা এক্সপ্লোর করতে বাকি। উজানপুর এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় মূল ভূমি থেকে অনেকটাই দূরে। উজানপুর স্বল্প সংখ্যক বসতি সম্পন্ন গ্রাম। গ্রামে পা রাখা মাত্রই সমর বলে ওঠে, আরে এটা কি? কেন, দেখতে পাচ্ছিস না যে এটা একটা গ্রাম? সে তো দেখার মতো অবস্থা থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। এখন আপাতত চারিদিকের ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের হাতে ধরা দুটো টর্চ ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। ত্রিদীপ সমরের মাথায় একটা গাঁটটা দিয়ে বলে, তোকে তো দিনকানা বলেই জানতাম, এখন দেখি তুই রাতকানাও হয়ে গেছিস। তুই নিশ্চয়ই চশমাটা পরিসনি। ওই দূরে তাকিয়ে দেখ, টিম টিম করে হ্যাজাক জ্বলছে। তোকে তো বলেছিলাম যে এই গ্রামটা একদম আলাদা। এখানে এখনও আধুনিকতার ছাপ সেভাবে পড়েনি। এখনও এখানে মাটির উনুন, আঁচের উনুনে রান্নাবান্না হয়। গ্রামের পক্ষ থেকে সরকারের কাছে আর্জি জানানো হয়েছে যাতে গ্রামে বিদ্যুৎ সংস্থাপন করা হয়, কিন্তু যেখানে ট্রান্সপোর্টে আসতে এত সময় লাগে, সেখানে ট্রান্সফর্মার আসতে কত সময় লাগবে সে তো বুঝতেই পারছিস। আমি তো ভাবছি তোর পিসি দিদা কি করে একা এতটা পথ ভেঙে তোদের বাড়ি যেতেন। তখন তো নিশ্চয়ই পরিস্থিতি আরো ভয়ঙ্কর ছিল। সেটা অবশ্য আমিও ভেবেছি। উনি ছিলেন পুরনো দিনের কর্মঠ মানুষ, হয়তো এতটা জার্নি ওর গায়েই লাগতো না। তাছাড়া দাদু বেঁচে থাকাকালীন তিনি বড় জোর 2 কি 3 বার গিয়েছিলেন আমাদের বাড়ি। তারপর থেকে 2-3 মাস অন্তর তার শুধু চিঠিই আসতো। সেটাও আসা কয়েক বছর পর বন্ধ হয়ে যায়। দাদুও মারা যান, আর আমাদের উজানপুরের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়। আজ এত বছর বাদে উজানপুর থেকে চিঠি পেয়ে আমি নিজের কৌতূহল দমন করতে পারিনি। ড্যাডির মুখে এমন একটা গ্রামের নাম শুনে, যেখানে 2023-এ দাঁড়িয়েও বিদ্যুৎ ব্যবস্থা নেই, সেখানে আশা থেকে নিজেকে আটকাতে পারলাম না। জানিস তো, উজানপুরে নাকি সেই পুরনো সময় থেকে খুব একটা পরিবর্তন হয়নি। কথা বলতে বলতে ওরা গ্রামের ভেতর চলে এলো। গ্রামের ভেতর ঢুকতেই আশেপাশের মাটির ঘরগুলো থেকে মানুষের গলার আওয়াজ শোনা গেল। ঘরগুলো একটু দূরে দূরে রয়েছে, তবে ঘরের বন্ধ জানলা থেকে আলো এসে পথে পড়ায় তার বিকিরণে আধারের কালো ছটা কিছুটা হলেও ম্লান হয়েছে। ত্রিদীপ আর সমর একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়েই সে ভাবতে থাকে যে বাড়িটির দরজা ঠোকা দেবে কিনা। আসলে অন্ধকার তো নেমে গেছে, আর গ্রামে তো তাড়াতাড়ি রাত নামে। ত্রিদীপকে ইতস্তত করতে দেখে সমর তাকে খোঁচা মেরে বলে, আরে যা না, গিয়ে জিজ্ঞেস কর, সারা রাত এইভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকবো নাকি? আমার কিন্তু ভাই হেভি ক্লান্ত লাগছে। সে তখন সামনের বাড়িটার দরজায় ঠোকা দেয়। ঘরের ভিতর থেকে তখন গৃহস্থ বাড়ির কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু দরজায় ঠোকা পড়তেই ভেতরের কথাবার্তা বন্ধ হয়ে গেল। ত্রিদীপ আবার ঠোকা দেয় দরজায়, এবার একটু জোরে দেয়। দ্বিতীয় টোকার শব্দ শুনে ঘরের ভিতর থেকে গৃহকর্তা আওয়াজ দেয়, কে কে এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? ত্রিদীপ বাইরে থেকে এই গলাটা বেশ চেঁচিয়ে বলে, আমি ব্রত কিশোর ব্যানার্জির নাতি ত্রিদীপ। এই উজানপুর গ্রামের নয়নতারা দাসের চিঠি পেয়ে এসেছি। একটু যদি দরজাটা খোলেন তাহলে বড় উপকার হয়। গৃহকর্তা নয়নতারা নামটা শুনে বেশ হতবাক হয়ে দরজা খুলে হাতে একটা লম্ফ নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ায়। ঘরের ভেতরে একটা হ্যাঁচাক জ্বালানো রয়েছে। ওই আলোতে এই ঘরের ভেতরটা অল্প বিস্তর দেখা যাচ্ছিল। ঘরে একান্ত প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া আর বিশেষ কিছু নেই। হঠাৎ একটা বাচ্চা মেয়ে দরজার বাইরে এক ঝলক উঁকি দিয়েই আবার ভেতরে ঢুকে গেল। সমরের এতে বেশ মজা লাগলো। সে ফিক করে হেসে ওঠে। গৃহকর্তা সমরের দিকে তাকিয়ে বলে, ও আমার মেয়ে রূপা, বড্ড দুষ্টু। আচ্ছা, আপনাদের মধ্যে কর্তাবাবু মানে ব্রত কিশোর বাবুর নাতিটি কে? আমি। আপনি যদি একটু ব্যানার্জি বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতেন তাহলে খুব সুবিধে হতো। গৃহকর্তা সাংঘাতিক চমকে উঠে বললেন, আপনারা এত রাতে ব্যানার্জি বাড়িতে যাবেন? কেন, কোনো সমস্যা আছে বুঝি? ত্রিদীপ বুঝতে পারে যে সমর সারাদিনের ধকলে বেশ বিরক্ত হয়ে গেছে, তাই পরিস্থিতি সামলাতে বলে, আসলে আমরা সেই সকালে বেরিয়েছি তো, পথশ্রমে বড়ই ক্লান্ত, তাই আর কি যত তাড়াতাড়ি সম্ভব ব্যানার্জি বাড়ি যেতে চাইছি। আসলে
আপনারা হলেন গিয়ে শহরের মানুষ, আর এ হলো গিয়ে অজপাড়াগা। রাস্তাতে কোনো আলো নেই, তাছাড়া ব্যানার্জি বাড়ি এখান থেকে একটু দূরেই বটে। তাই বলছিলাম যে যদি কিছু মনে না করেন তাহলে আজকের রাত্রিটুকু আপনারা আমার ভিটেতেই থাকুন। সকাল হলে আমি নিজে আপনাদের ব্যানার্জি বাড়িতে পৌঁছে দেব। ত্রিদীপ আর সমর ভাবল যে ভদ্রলোক ঠিকই বলছেন। একেই রাত হয়ে গেছে, উপরন্তু এখানে ইলেকট্রিসিটিও নেই। এতদিনের বন্ধ ব্যানার্জি বাড়িতে এত রাতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়নি তাদের। যদিও রাত কাটাবার মতন চাদর, বালিশ, মসকিউটো স্প্রে সবটাই ছিল তাদের কাছে। তবে সমস্যা মাত্র রাতের খাবার নিয়ে। তবে সাথে তাদের সবসময় কিছু শুকনো খাবার থাকে, কিন্তু এতটা পথ আস্তে আস্তে সেই খাবারের অধিকাংশটাই যে শেষ হয়ে গেছে। তাও যদি আলো থাকতে থাকতে গ্রামে ঢুকতে পারত তবুও ঠিক ছিল। তাই গৃহকর্তার আমন্ত্রণ না করতে পারল না তারা। ঘরে ঢুকে ত্রিদীপরা বুঝতে পারে যে বাইরে থেকে ঘরটা যতটা ছোট মনে হচ্ছিল আসলে ততটা নয়। বাড়িটা 2 কামরার, আর একপাশে রান্নাঘর, সেখানে ভদ্রলোকের স্ত্রী রান্না করছেন। ঘরে ঢুকতেই গৃহকর্তা ত্রিদীপকে বলেন, আপনার ঠাকুরদা এই গ্রামের জন্য ঈশ্বরতুল্য ছিলেন। তিনি এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন। এই গরিবের ঘরে হয়তো আপনার ঠাকুরদার মতো জমজমাট ব্যবস্থাপনা থাকবে না, কিন্তু কথা দিতে পারি আপনাদের কোনো অসুবিধে হবে না। আরে না না, এসব কি বলছেন? আপনি আমাদের মতো অজানাদের এত রাতে আশ্রয় দিয়েছেন, এটা কি কোনো কম কথা? আচ্ছা, আগে এদিকে আসুন, হাত মুখ ধুয়ে মুখে বরং কিছু দিন, তারপরে না হয় বাকি কথা হবে, কেমন? এর মাঝে রূপা থেকে ছুটে এসে সমরের সামনে আসে। সমর এক গাল হেসে রূপার দিকে তাকালে রূপাও হেসে ওঠে। সমর বলে, তুমি কি পড়াশোনা করো? রূপা মাথা নেড়ে বলে, হ্যাঁ করি তো, রোজ স্কুলে যাই। বাহ, কোন স্কুলে পড়ো তুমি? কোন ক্লাস? আমি ব্রতকিশোর পাঠ ভবনে পড়ি, ক্লাস 3-তে। কথাটা বলে রূপা ছুট্টে রান্নাঘরে চলে গেল। গৃহকর্তা হা হা করে ওঠেন। আরে রূপা, এত ছোটাছুটি করিস না মা, পড়ে যাবি তো। তারপর ত্রিদীপের দিকে তাকিয়ে বলেন, এই স্কুলটিও তৈরি আপনার ঠাকুরদার। ঠাকুরদার সম্পর্কে এত ভালো ভালো কথা শুনে ত্রিদীপ নিজের অদেখা ঠাকুরদার প্রতি মনে মনে ভীষণ গর্ববোধ করেন। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে দুজন খেতে বসে। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, সারাদিনের পরে এই সামান্য খাবার ত্রিদীপের কাছে অমৃতের সমতুল্য। খাবার শেষে ত্রিদীপ গৃহকর্তাকে বলে, আচ্ছা, নয়নতারা দাসকে? তার চিঠি পেয়ে আমার এখানে আসা। যদিও চিঠিটা আমার বাবার নামেই ছিল, কিন্তু বাবার শরীরটা বিশেষ ভালো না, তাই আমিই এলাম। গৃহকর্তা চোখ মুখ কুঁচকে ত্রিদীপকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে নয়নতারা দাসী আপনাকে চিঠি পাঠিয়েছিল? হ্যাঁ, এই দেখুন না, এই চিঠিটাই তো তিনি পাঠিয়েছিলেন। চিঠিটা ত্রিদীপের হাত থেকে নিয়ে দেখে আবার তাকে ফেরত দিয়ে বলে, কিন্তু নয়নতারা দাস তো 7 দিন আগেই মারা গেছেন, তাহলে এই চিঠিটা কে পাঠালো? ত্রিদীপের জন্য যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা একটু ছোট ছিল। ঘরে 2টো জানলা ছিল, কিন্তু জানলা দুটো বন্ধ করা ছিল। সমর এগিয়ে জানলা দুটো খুলতে উদ্যত হতেই গৃহকর্তা হাঁ হাঁ করে ওঠে। আরে আরে, কি করছেন কি? জানলা খুলবেন না, জানলা খুলবেন না। গৃহকর্তার এহেন আচরণে সমর একটু ঘাবড়ে যায়। ত্রিদীপ লক্ষ্য করে গৃহকর্তার চোখ মুখে একটা আতঙ্কের ছায়া। সে বলে, আসলে ঘরটা গুমোট লাগছে তো, তাই জানালা খুলে দিলে হাওয়াটা আসবে আর গুমোটটাও একটু কমবে। গৃহকর্তা প্রায় সাথে সাথেই মুখের ভাব পরিবর্তন করে বলেন, আসলে গ্রামের রাত তো, রাতের দিকে কত রকম পোকামাকড় উড়ে বেড়ায়, কিছু কিছু তো আবার চরম বিষাক্ত। তাই বলছিলাম জানলাটা খুলবেন না। আর কুমোট এই একটুক্ষণের মধ্যেই কেটে যাবে।
কথাগুলো বলেই গৃহকর্তা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই অবশ্য ঘরের গুমট কেটে ঘরটা ঠান্ডা হয়ে গেল। এটাই হয়তো মাটির ঘরের উপকারিতা, ঠিক যেন এসির মতন। ত্রিদীপরাও আর দেরি না করে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল। রাতে শুয়ে ত্রিদীপ গৃহকর্তার অদ্ভুত আচরণ আর তার বলা কথাগুলো নিয়ে ভাবছিল। কি হচ্ছে এখানে? সমরের দিকে তাকিয়ে দেখে যে সে গভীর ঘুমে মগ্ন। ত্রিদীপ তখন ভাবে, ঠিক আছে, এখন যা আছে থাক, কাল সকালে যা ভাবার ভাবা যাবে। তেমন কিছু হলে কলকাতায় ফিরে যাওয়া যাবে। চোখ বন্ধ করতেই ত্রিদীপের চোখের সারাদিনের ক্লান্তির ঘুম জড়িয়ে এলো। ওদিকে গৃহকর্তা যখন খাওয়া দাওয়া সেরে ঘরে আসে, ঠিক তখনই তার স্ত্রী ঘরে ঢুকে বলেন, তুমি ওনাদের কেন আশ্রয় দিলে বলো তো, যদি কোনো বিপদ হয়? গৃহকর্তা ঠোঁটের উপর আঙুল রেখে বলেন, আস্তে আস্তে বলো, আস্তে। তাছাড়া বিপদ হতো যদি ওরা ঘরের বাইরে থাকতো। তাই অযথা চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, ঘুমাও। রাত তখন কত সেটা জানা নেই। হঠাৎ সমরের কানে কিছু একটা আওয়াজ আসে। না, ঠিক আওয়াজ নয়, একটা অদ্ভুত ধরনের শব্দ, যেন কোনো ধরনের জীব খুব জোরে শ্বাস নিচ্ছে। তার প্রতিটা শ্বাস প্রশ্বাসে প্রকট হয়ে উঠেছে একটা চাপা আক্রোশ। সমরের মনে হয় যে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে। একটা অজানা অস্বস্তিতে ছটফট করে উঠেছে সে। সমর চোখ খুলে লাফিয়ে উঠে বসে বিছানায়। সঙ্গে সঙ্গে তার মনে হয় যে কেউ বা কিছু যেন ছট করে সামনে থেকে সরে গেল। সমরের এরকম ধর্মরিয়ে ঘুম থেকে উঠে পড়ায় ত্রিদীপেরও ঘুম ভেঙে যায়। পাশ ফিরে জানলার দিকে তাকিয়ে ত্রিদীপ দেখে বন্ধ জানলার ফাঁক দিয়ে বাইরের অন্ধকারকে অনুভব করা যাচ্ছে। মানে সকাল হয়নি এখনো। ঘুম জড়ানো গলায় ত্রিদীপ বলে, কিরে, উঠে পড়লি যে? কোনো বাজে স্বপ্ন দেখেছিস নাকি? সমর তখনও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই সমর বলে, জানিস কেউ কেউ ছিল এখানে, এই মাত্র সরে গেল। কেমন একটা চাপা গর্জন করছিল। ত্রিদীপ এবার ফিক করে হেসে ওঠে। হাসিটা চেপে ত্রিদীপ বলে, ওটা অন্য কারোর গর্জন নয়, ওটা তোর পেটের গর্জন। সারাদিন ভুলভাল খাওয়ার ফল। পেট গরম হয়ে গেছে, যা বোতল থেকে একটু জল খেয়ে ঘুমিয়ে পড়। হবে হয়তো। বিছানা থেকে নেমে এসে পিঠের রুকস্যাক থেকে জলের বোতল বার করে খানিকটা জল খায়। জল খেয়ে বিছানায় ফিরে আসার সময় হঠাৎ তার সারা শরীর আতঙ্কে ঠান্ডা হয়ে যায়। কারণ সে টের পায় যে তার পায়ের তলায় চ্যাটচ্যাটে কিছু পড়ে আছে। সমরের পরিষ্কার মনে আছে, যখন তারা এই ঘরে ঘুমোতে এসেছিল তখন ঘরের মেঝেটা খটখটে শুকনো ছিল। সমর খুব ভালোভাবে চেনে এই চ্যাটচ্যাটে পদার্থটাকে। এটা কুকুরের মুখের লালা। সমর ঘরে কুকুর আছে ভেবেই ভয়ে কাঠ হয়ে যায়। সে তাড়াতাড়ি মোবাইলের টর্চ জ্বেলে চারিদিক দেখে নেয়, কিন্তু কোথায় কুকুর? কুকুর তো দূর, ঘরে একটা মশাও নেই। আর মেঝেটাও যে খটখটে, সেখানে কোনো লালাও পড়ে নেই। সমর বুঝতে পারে পুরোটাই তার মনের ভুল। হয়তো ত্রিদীপ ঠিক বলেছে। না, সত্যি তার পেটটা গরম হয়ে গেছে। সমর তাড়াতাড়ি বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় ঘরের এক কোণে জল জল করে ওঠে একজোড়া রক্তবর্ণ পাশবিক চোখ। পরদিন সকালে একটু দেরি করেই ঘুম ভাঙে সমর আর ত্রিদীপের। সকালে উঠে ফ্রেশ হয়ে তারা রাতের আশ্রয় আর খাবারের জন্য গৃহকর্তাকে ধন্যবাদ জানায়। যদিও গৃহকর্তা তাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু ত্রিদীপ জানায় যে তারা নিজেরাই ব্যানার্জি বাড়িতে যেতে পারবে। তারপর তার থেকে ব্যানার্জি বাড়ির ঠিকানা জেনে দুজনেই রওনা দেয়। গৃহকর্তা অবশ্য বলে দিয়েছিল যে ব্যানার্জি বাড়ি গিয়ে যোগুনাথের খোঁজ করতে। বর্তমানে সেই বাড়ি রক্ষণাবেক্ষণ করছে।
ব্যানার্জি বাড়িতে এসে ত্রিদীপ যেমনটা ভেবেছিল তেমনটা ছিল না। বাড়িটা পুরো ঝাঁ চকচকে, যাকে বলে নিয়মিত পরিচর্যা করা। এই গোটা উজানপুরে এই ব্যানার্জি বাড়িটাই একমাত্র ইট সিমেন্টের বাড়ি। ত্রিদীপ মনে মনে ভাবে যে আজ থেকে 100-150 বছর আগের তৈরি এই বাড়ি। তখন এই বাড়ি বানাতে নিশ্চয়ই অনেক টাকাই খরচ হয়েছিল। বাড়িতে ঢুকেই ত্রিদীপ যোগুনাথের নাম ধরে হাঁকডাক করতে শুরু করে। একটু পরেই বাড়ির ভেতর থেকে কাঁধে গামছা, গায়ে ফতুয়া আর খাটো করে ধুতি পরা একটা মাঝবয়সী লোক জোর হাতে গদগদ হয়ে বেরিয়ে আসে। আসুন আসুন বাবুরা আসুন, আমি তো সেই ভোর থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। আসুন আসুন। ব্যানার্জি বাড়িতে ঢুকে তারা দুজন হতবাক হয়। সমর ভীষণ অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন যে আমরা আসছি? আগে উজানপুর একটা ছোট্ট জায়গা, এখানে কোনো কথাই চাপা থাকে না বাবু। তাছাড়া হাবলা চাষি আমাকে সাত সকালেই এসে আপনাদের এখানে আসার খবর দিয়ে গিয়েছিল, তাই আর কি। হ্যাবলা চাষি? সে কে? আর সেই বা জানলো কি করে যে আমরা এখানে এসেছি? গত রাতে আপনারা যার বাড়িতে উঠেছিলেন সেই হলো হাবলা চাষি। তা তা বাবুরা বলছি, আসার আগে একটা খবর যদি দিয়ে দিতেন তাহলে বীরপুকুর থেকে আপনাদের নিয়ে আসতাম। খবর দেব কি? আমরাই তো খবর পেয়ে এখানে এলাম। নয়নতারা দাস আমার ড্যাডি মানে রতিন কিশোর ব্যানার্জিকে চিঠি লিখেছিলেন, কিন্তু এখানে এসে শুনি যে তিনি মারা গেছেন। ত্রিদীপের কথাটা শুনে যোগুনাথের মুখে শঙ্কার মেঘ জমল। কিছু একটা বিড়বিড় করতে লাগলো যোগুনাথ, কিন্তু পরক্ষণেই একগাল হেসে বলে, বাবুদের জন্য উপরে দুটো ঘর পরিষ্কার করে রেখেছি, আপনারা যান, গিয়ে একটু বিশ্রাম নিন। আমি ততক্ষণে জলখাবারের ব্যবস্থা করি। যান। যোগুনাথ পেছন ফেরার সময় ত্রিদীপ স্পষ্ট দেখতে পায় যে যোগুনাথ কিছু একটা বিষয় নিয়ে প্রচণ্ড ভীত হয়ে আছে। কিছুক্ষণ পর যোগুনাথ ওদের দুজনকে নিচে ডেকে জলখাবার খেতে দেয়। ফুলকো লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, রসগোল্লা আর শেষ পাতে চা। উজানপুরের মতন স্বল্প সামর্থ্য জায়গায় চায়ের ব্যবস্থা দেখে সমর আর ত্রিদীপ খুব অবাক হয়। সমর তো জিজ্ঞেস করেই বসে, উজানপুরে চা? এই যে অসম্ভব কম্বিনেশন! এখানে চাও পাওয়া যায়? যোগুনাথের মুখে আবার সেই গদগদে হাসি। আগে বাবু, নেশা বলতে এই এক কাপ চা, তাই হপ্তা দু হপ্তায় একবার বীরপুকুর গিয়ে যাবতীয় রেশন সামগ্রী নিয়ে আসি। তা তোমার খরচপাতি চলে কি করে? এখন ব্যানার্জি বংশের কেউই এখানে থাকে না। যোগুনাথ দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলে, সবই ওই বটকর্তার কৃপা। বটকর্তা সাক্ষাৎ ঈশ্বর ছিলেন। তিনি সত্যি আমাদের সবার রক্ষাকর্তা। আজ উজানপুরের সবাই দুটো খেয়ে পড়ে বেঁচে আছে ওই বটকর্তার জন্যই। আপনারা খেয়ে দিয়ে বিশ্রাম নিন। চাইলে গ্রামটাও ঘুরে দেখতে পারেন, তবে গ্রামের পশ্চিম দিকটায় যাবেন না। আমি একটু ওই বীরপুকুর হাটে গিয়ে দেখি যদি ভালো মাছ বা পাঁঠা পাওয়া যায় কিনা। যোগুনাথ কিছুক্ষণ পর বেরিয়ে গেল। ত্রিদীপরাও খাওয়া দাওয়া সেরে ওপরে উঠে আসে। ত্রিদীপের একটা পুরনো স্বভাব আছে। সে যখন থেকে মাউন্টেনিয়ারিংকে পেশা হিসাবে বেছে নিয়েছে তখন থেকেই ত্রিদীপ রোজ নামচা লিখে রাখে। রোজ যা অভিজ্ঞতা হয় সবটাই সে লিখে রাখে। গতকাল অসম্ভব ক্লান্তির জন্য ডায়েরি লিখতে পারেনি সে, তাই সকালে রুকস্যাক থেকে ডায়েরিটা বার করে লেখার জন্য। এমন সময় সমর বলে, আচ্ছা, তোর কি সেটাই মনে হচ্ছে যেটা আমার মনে হচ্ছে? ত্রিদীপ লেখা থামিয়ে বলে, আমার তো অনেক কিছুই মনে হচ্ছে। এবার তোর ঠিক কি কি মনে হচ্ছে সেটা বল।
আমার মনে হচ্ছে এখানকার লোকজন আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। ঠিক বলেছিস। হ্যাবলা চাষি হোক কি যোগনাথ, ওদের মুখের হাবভাবে বোঝা যাচ্ছে যে কুছ তো গড়বড় হ্যায়। আর তাছাড়া গত রাতে আমরা যখন হ্যাবলা চাষির বাড়িতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে গিয়েছিলাম, তখন আমি হ্যাবলা চাষি আর তার স্ত্রীর মধ্যে চাপা গলায় বচসা শুনতে পাই। সম্ভবত আমাদের থাকা নিয়েই বচসাটা ছিল। তাছাড়া রাতে ওই অভিজ্ঞতা আমি কিছুতেই ভুলতে পারছি না। কি আবার মনে মনে বলছিস, বুঝতে পারলাম না। মানে আমার মনে হচ্ছে সব কিছু কেমন যেন কানেক্টেড। চল এবার গ্রামটা ঘুরে আসি। ত্রিদীপ কলমটা ডায়েরির ভেতরে রেখে ডায়েরিটা বন্ধ করে আবার রুকস্যাকের ভেতরে রেখে দেয়। তারপর বলে, চল। গ্রামের সৌন্দর্য সম্পর্কে ত্রিদীপ আর সমরের বেশ ভালোই ধারণা আছে। নিজেদের পেশাগত কারণে তারা অনেক গ্রাম গেছে, সেখানে রাত কাটিয়েছে, কিন্তু সেই সবই পাহাড়ি গ্রাম। আর এই গ্রাম তো সমতলের গ্রাম, সম্পূর্ণ ভিন্ন এর রূপ, রং, সাজসজ্জা সবকিছুই। ত্রিদীপ আর সমর বিমোহিত হয়ে দেখছিল একটা সাদা মাটা গ্রাম, যেখানে বিদ্যুৎ সরবরাহ পর্যন্ত নেই। আজকালকার সময় যেখানে মানুষের দৈনন্দিন কাজ সহজতর হয়ে গেছে, সেখানে এই গ্রামবাসীরা এখনও সেই আদিম যুগের মতনই জীবনযাপন করে। প্রতিদিন কুয়ো থেকে জল তোলে, কাঠের বা আঁচের উনুন জেলে রান্না করে, কেউ কেউ আবার গোবর মাটি দিয়ে ঘরের দেওয়ালে প্রলেপ দিচ্ছে, কেউ বা কোথাও থেকে শুকনো ডালপালা কাঠ কেটে এনে উনুন জ্বালাচ্ছে। ত্রিদীপ ভাবে এরা সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করে, তবু এদের মুখের হাসি ম্লান হয় না। আর যারা শহরে হাজারো স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে, ক্ষণে ক্ষণে দুঃখী হয়, এমনকি নিজের চরম ক্ষতি করতেও একবারও ভাবে না। তাদের উচিত একবার হলেও এই গ্রাম্য জীবনকে এক্সপিরিয়েন্স করা। নিশ্চিত রূপে তাদের জীবন সম্পর্কে ধারণাটা পাল্টে যাবে। দুজন কথা বলতে বলতে গ্রাম দেখছিল। হাঁটতে হাঁটতে তারা খেয়ালই করেনি যে তারা গ্রামের পশ্চিম দিকে চলে এসেছে। ওরা আরও এগিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় কেউ পেছন থেকে ডেকে বলে, ওদিকে যাবেন না বাবু, ওদিকে রয়েছে সাক্ষাৎ বিপদ। আচমকা এরকম একটা কথা শুনতে পেয়ে ত্রিদীপ আর সমর একটু ঘাবড়ে যায়। চট করে দুজন পেছনে ফেরে। পেছন ফিরেই দুজন আরও এক দফা চমকে ওঠে, কারণ পেছন দিকে কেউই ছিল না। যদি কেউ নাই থাকে তাহলে ওদের পিছু ডাকলো কে? এই রৌদ্রের সকালে কি তাহলে দুজনেই ভুল শুনল? সেই প্রথম দিন রতনগড়ের ট্রেনে ওঠার সময় দুজনের কোনো এক অচেনা অনুভূতির জন্য যেমন সারা শরীর কেঁপে উঠেছিল, ঠিক তেমনিভাবে ওরা আবারও কেঁপে উঠল। সমরের মতন ডাকাবুকো ছেলেরও হাত পা ঠান্ডা হয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে বলে, কিরে, তুইও শুনেছিস না? হ্যাঁ রে, এখনই তো শুনলাম। কিন্তু মানুষটা গেল কোথায়? মানুষ হলে তো দাঁড়িয়ে থাকতো, মানুষ তো নয়। ত্রিদীপ এবার সমরকে একটা ধাক্কা দিয়ে বলে, ওই কি হয়েছে তোর? তোর গলার স্বর পাল্টে গেল কি করে? কি যাতা বলছিস? চল এবার ফেরা যাক। গ্রামের হাওয়া বল বা এতটা হাঁটার জন্য আমার আবার যেন একটু খিদে খিদে পাচ্ছে। খিদে পাবে না? হাত ঘড়িতে দেখ, একটা বাজতে চললো। ব্যানার্জি বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় দুপুর 1:30। ওরা দুজন ঢুকতেই যোগনাথ রান্না করতে করতে বেরিয়ে এসে বলে, আরে এই তো বাবুরা এসে গেছেন। আমি স্নান ঘরে জল রেখে দিয়ে এসেছি, আপনারা স্নান করে আসুন, রান্নায় এই হয়ে এলো বলে। হ্যাঁ, যান। ত্রিদীপরা সোজা স্নানে ঢোকে। রান্নার সুবাসেই ওদের খিদেটা আরও চাগিয়ে উঠেছে। বেচারা পেটটাকে আর অপেক্ষা করানোটা ঠিক হবে না। ওরা স্নান সেরে খেতে বসে দেখে যোগনাথ গরম ভাতের সাথে সবজি, ডাল, কুমড়ো ভাজা, পুঁই চচ্চড়ি আর কচি পাঁঠা রান্না করেছে। খেতে খেতে ত্রিদীপ যোগনাথকে বলে, তুমি খাবে না? হ্যাঁ, খাবো তো বাবু, খাবো। আপনারা খেয়ে উঠুন, তারপর বসবো। ও মা, একা একা খাবে নাকি? একসাথেই বসে পড়ো। সব সময় তো একা একাই খাই, তাছাড়া
আপনারা কর্তা মানুষ, আপনাদের সামনে সে যখন খেতে তখন খেতে, এখন তো আমরা আছি, তাই আমাদের সাথেই না হয় খেলে আরও সব পুরনো ধ্যান ধারণা সাইডে রেখে খেতে বসো। যোগনাথ আর কথা বাড়ায় না, নিজের থালা নিয়ে খেতে বসে যায়। ভরপেট খেয়ে ত্রিদীপরা নিজেদের ঘরে যায়। যোগনাথ দুটো ঘর পরিষ্কার করে রাখলেও ত্রিদীপ আর সমর একটাই ঘর ব্যবহার করে। ঘরে ঢুকে সমর বলে, ভাই কি খেলাম রে, একেই বলে বোধহয় সোদামাটির গন্ধ। তা ভাই যা বলেছিস, এখন এই পেট ভরে খাওয়ার পর একটা জম্পেশ মার্কা পিঠ ভরে ঘুমের প্রয়োজন। তুই এখন ঘুমোবি? আলবাত ঘুমোবো। কথাটা বলেই ত্রিদীপ বিছানায় আধশোয়া হয়ে শুয়ে পড়ে, আর কিছুক্ষণ পর ঘুমিয়েও যায়। সমরের শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, সেও ত্রিদীপের পাশে এসে শুয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ এপাশ ওপাশ করার পরেও তার ঘুম আর আসে না। বিছানার পাশের টেবিলটায় রাখা হাতঘড়িটা তুলে এসে দেখে সবে দুপুর 3:30 বাজে। গ্রাম ঘুরে ফেরত আসার পর থেকেই সমরকে বারবার গ্রামের পশ্চিম দিকটা টান ছিল। কেন সে জানে না, কিন্তু তার মনে হচ্ছিল যে ওই পশ্চিম দিকে কিছু একটা আছে। গ্রাম ঘোরার সময় সমর লক্ষ্য করেছে যে গ্রামের প্রায় সর্বত্রই গ্রামবাসীদের দেখা মিললেও গ্রামের ওই বিশেষ দিকটা জনশূন্য ছিল। সমর বরাবর খুব কৌতূহলী। সমর পশ্চিম দিকটা সম্পর্কে ভাবতে ভাবতে বিছানায় উঠে বসে। পাশে তখন ত্রিদীপ অঘোরে ঘুমোচ্ছে। ঘড়িতে আরেকবার সময়টা দেখে নেয় সমর, এখন 3:45 বাজে। না, আর দেরি না করে হাতে টর্চটা নিয়ে বেরিয়ে পড়ে। তাড়াতাড়ি পা চালালে সন্ধ্যা হওয়ার আগেই ব্যানার্জি বাড়ি ফিরে আসতে পারবে। হাঁটতে হাঁটতে সমর পৌঁছে যায় গ্রামের ওই পশ্চিম দিকে। পশ্চিম দিকটায় একটু হালকা জঙ্গল আছে। জঙ্গল বলতে সেই অর্থে ঠিক জঙ্গল নয়, কিছু বড় বড় গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে, আর ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে কিছু বুনো ঘাসের বড় বড় ঝোপ। গাছগুলোকে দেখে মনে হচ্ছে কারা যেন ইচ্ছে করে গাছগুলোকে সারি বেঁধে লাগিয়ে রেখে পার্টিশন সৃষ্টি করেছে, যেন ইচ্ছা করেই গ্রামের ওই পশ্চিম দিকটাকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু কেন, কি আছে ওখানে? সমরের কৌতূহলী মন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বড় গাছের জঙ্গল পেরিয়ে চলে যায় আরো ভিতরে। আরো ভিতরে গিয়ে সে যা দেখে তাতে সমর প্রচণ্ড চমকে ওঠে। ওদিকে ত্রিদীপ গভীর ঘুমে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় একটা গ্রাম। গ্রামটা দেখতে উজানপুরের মতো মনে হলেও এটা উজানপুর নয়, ভীষণ শুনশান একটা গ্রাম। আশেপাশে কোনো মানুষ নেই, কোনো জীবিত মানুষের চিহ্ন মাত্র নেই। একটা শীতল নিস্তব্ধতা বিরাজ করছে গ্রামটায়। গ্রামটাতে একটা বড় দিঘি আছে। দিঘি থেকে খানিক দূরে একটা বাড়ি। স্বপ্নের মধ্যেই ত্রিদীপ দেখতে পায় বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটা ভাঙা চোরা। আচমকা বাড়ির বাইরে দাঁড়িয়ে এসে চিৎকার করে ডেকে ওঠে, সমর, সমর, এই সমর, সমর। কিছুক্ষণ ডাকার পর বাড়ির দরজাটা আস্তে করে খুলে যায়। ত্রিদীপ শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে, যেন এক্ষুনি সে কোনো অসম্ভব ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। দরজা খোলার আওয়াজটায় ত্রিদীপের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। হঠাৎ ভাঙা ঘরটার ভেতর থেকে কিছু ছুঁড়ে ফেলা হয়, কেমন রক্ত মাংসের তাল পাকানো একটা মানুষের শরীর। ছুঁড়ে ফেলা মানুষটার তখনও গোঙানি শোনা যাচ্ছে। ত্রিদীপ কাঁপা কাঁপা পায়ে মানুষটার দিকে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে দেখে, আর তারপরেই ত্রিদীপের মুখ থেকে একটা বুক ফাটা চিৎকার বেরিয়ে আসে, স্বপ্নটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে ত্রিদীপ ঘুমের মধ্যেই চিৎকার করে উঠে বসে। ত্রিদীপের চিৎকার শুনে যোগনাথ একটা হ্যাচাক লণ্ঠন নিয়ে উপরে ছুটে আসে। আতঙ্কিত হয়ে সে বলে, বাবু, কি হলো বাবু? ভয়ের স্বপ্ন দেখলেন নাকি? ত্রিদীপ ততক্ষণে একটু স্বাভাবিক হয়েছে। বাইরে খুব বেশি আঁধার না হলেও সাঁঝ বয়ে এসেছে, আর তার ছাপ পড়েছে ঘরের ভেতরেও।
ত্রিদীপ যোগনাথের কথার উত্তর না দিয়ে হাত দিয়ে ঘাম মুছতে থাকে। তখনই সে লক্ষ্য করে যে সমর পাশে নেই। সামান্য ঘাবড়ে গিয়ে ত্রিদীপ যোগনাথকে জিজ্ঞেস করে, সমর কোথায়? তাকে কি তুমি দেখেছ? যোগনাথ তখন হ্যাচাক লণ্ঠনটা রেখে ঘরের জানলা লাগাচ্ছিল। জানালা লাগাতে লাগাতে সে বলে, না, আমি তো দুপুরের পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো দেখিনি, হয়তো কাছাকাছি গেছেন। চলে এই তো চলে এসেছি। যোগনাথের কথা শেষ করতে না দিয়েই সমর বলে ওঠে। সমরকে দেখে ত্রিদীপ খানিকটা স্বস্তি পায়। কপট রাগ দেখিয়ে ত্রিদীপ বলে, তোর এই উড়নচড্ডি স্বভাবটা আর গেল না। কোন দিন ফেঁসে যাবি দেখিস। কোনো চিন্তা নেই বস, আমার কিচ্ছু হবে না। যোগুদা, একটু চা হবে নাকি? মনটা বড্ড চা চা করছে। আমি এক্ষুনি চা বানিয়ে আনছি, আর সাথে একটু বেগুনি করছি। কেমন? আকাশে বড় মেঘ করেছে, যে কোনো সময় ঝাঁপিয়ে নামবে। আমি চাই আমি জিনিসগুলো তৈরি করে নিয়ে আসি। নিচে এসে যোগনাথের তৈরি চা আর বেগুনি খেতে খেতেই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। চায়ের কাপটা হাতে নিয়ে ত্রিদীপ পায়চারি করতে করতে সদর দরজার কাছে এসে দেখে কেউ একজন ছাতা মাথায় করে যোগনাথের সাথে দেখা করতে এসেছে। যোগনাথও লোকটির সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে। দৃশ্যটা দেখে ত্রিদীপ সমরের কাছে আসে। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে একটা বেগুনি হাতে নিয়ে সে বলে, বিকেলে কোন উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলি? ত্রিদীপের কথা শুনে সমরের চোখটা উজ্জ্বল হয়ে ওঠে। গলার স্বরটা খাটো করে সমর বলে, গ্রামের পশ্চিম দিকে। ত্রিদীপ ধপ করে চেয়ারে বসে পড়ে। সে কি, দুপুরের দিকে ওরকম একটা ঘটনার পর তুই আবার ওখানে গিয়েছিলি? সমর সেই একইভাবে বলে, হ্যাঁ, জানিস জায়গা কত সুন্দর। গ্রামের এদিকটার মতো পশ্চিম দিকটা একদমই নয়, খুব আলাদা। কত শত গাছ। ওখানে গেলে তোর মনে হবে দিনের তাপমাত্রা প্রায় 5-6 ডিগ্রি কমে গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা জায়গাটা। সেখানে একটা বিশাল বড় দিঘি আছে। দিঘিটা মনে হয় বেশ পুরনো। দিঘিটার পাড় ধরে ছায়াদার গাছের সারি। দিঘির জল টলটলে, দেখলে মনে হবে এক্ষুনি ওখান থেকে কোনো জলপরি মাথা তুলবে। দিঘির ঠিক পাশেই একটা ভাঙাচোরা ঘর। সঙ্গে করে টর্চটা নিয়ে গিয়েছিলাম। টর্চের আলো জ্বালিয়ে বাড়িটায় ঢুকলাম। বহুদিনের অব্যবহৃত হওয়ায় বাড়িটার হাওয়া বাতাস প্রচণ্ড ধুলো। আমার পায়ের আওয়াজ শুনে হিস হিসি একটা সাপ সরসর করে পালালো। বাড়িটার ভেতরের সবকিছু প্রায় ভেঙে চুড়ে গেছে, তবে একটা ছবি একদম অক্ষত ছিল। ত্রিদীপ এতক্ষণ সমরের কথা শুনে কেঁপে কেঁপে উঠলেও সেটা প্রকাশ হতে দেয় না। সমরের বলা কথাগুলো যে হুবহু তার দেখা স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। একটা শুকনো ঢোক গিলে ত্রিদীপ বলে, ছবি? কিসের ছবি? সমর তখন তার মোবাইলের গ্যালারিটা খুলে ত্রিদীপকে দেখায়। একটা মাঝবয়সী লোকের ছবি, কিন্তু লোকটির আশেপাশে রয়েছে অনেকগুলো কুকুর। ছোট বড় নানান আকারের নানান রঙের কুকুর। ছবিটা 1 মিনিট দেখে ত্রিদীপ অবাক সুরে সমরকে বলে, কুকুর দেখে তোর ভয় করেনি? ত্রিদীপকে আরো অবাক করে অবলীলায় সমর বলে, না। ত্রিদীপের মনে হয় সমরের চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে গেছে। একটু পরে চোখের ভুল বলে বিষয়টা কাটিয়ে দেয়। ঠিক এমন সময় যোগনাথ ঘরে ঢোকে। যোগনাথ তাদের রাতের খাবারের কথা জিজ্ঞেস করতেই দুজনেই বলে দুপুরের খাবার থেকে যা বেঁচে আছে তাই যেন দেয়, এখন আর রান্না করতে হবে না। যোগনাথ ফিরে যেতে গেলে ত্রিদীপ বলে, ওটা কি ছিল যোগুদা? ওই তো অমিত, এখানে তার একটা ওই মুদিখানার দোকান আছে। ও বলতে এসেছিল যে আগামীকাল ফেরিঘাটে নয়নতারা জেঠিমার শ্রাদ্ধ হবে। নয়নতারা জেঠিমা আপনার দাদুর পাতানো বোন ছিল, মানে ওই সম্পর্কে আপনার পিসি দিদা হন। তাই যদি আপনি একবার যেতে চান। হ্যাঁ, আমি যাব। সমর সাথে সাথে হাত তুলে বলে, আমিও যাব। যোগনাথ মাথা নাড়িয়ে পেছনে ফিরেও আবার ঘুরে বলে, আচ্ছা বাবু, আপনি বলেছিলেন যে
এই নয়নতারা জেঠিমা আপনাদের চিঠি লিখেছে, কিন্তু জেঠিমা তো পড়াশুনোই জানতো না, তাহলে চিঠিটা লিখলো কে? সমর আর ত্রিদীপ এক কথায় চমকে ওঠে। ত্রিদীপ ভাবে, তাহলে কি ওরা এখানে এসে ভুল করলো? এখানে আসার পর যা সব ঘটনা ঘটেছে, তবে ত্রিদীপ এ নিয়ে বেশি ভাবতে পারে না। সমরের কথায় আবার বাস্তবে ফিরে আসে। হতে পারে অন্য কাউকে দিয়ে দিয়েছিল। হুম, সে সম্ভাবনা কম, কারণ শেষ দিকে আমি তো তার দেখাশোনা করতাম। শেষ দিকে তো তার স্মৃতিশক্তিও সেভাবে কাজ করতো না, মানুষ গুলিয়ে ফেলতেন। কথাগুলো বলে যোগনাথ সেখান থেকে চলে যায়, কিন্তু সমর আর ত্রিদীপের মাথায় ঘুরতে থাকে যে নয়নতারা যদি কোনো চিঠি না পাঠিয়ে থাকেন, তাহলে চিঠিটা ত্রিদীপদের বাড়িতে পাঠালোটা কি? কারণ নয়নতারা দাস ছাড়া গ্রামের আর কেউ ত্রিদীপদের কলকাতার বাড়ির ঠিকানা জানতো না। তাহলে এক রাশ প্রশ্ন দুজনের মাথায় ভন ভন করে ঘুরতে থাকে। গ্রামের দিকে রাত তাড়াতাড়ি হয়, আর ইলেকট্রিসিটি না থাকায় রাত আরও তাড়াতাড়ি নামে। বাইরে তখনও বৃষ্টির বেশ দাপট। ত্রিদীপরা তাই তাড়াতাড়ি খেতে বসে। খেতে খেতে ত্রিদীপ বলে, এখানে তো আর বিশেষ কোনো কাজ নেই, তাহলে আগামীকাল বেরিয়ে পড়ি। ঠিক আছে। ঠিকই বলেছেন বাবু, এখানে গ্রামের একঘেয়ে পরিবেশ, আর কোথায় আপনাদের শহরের ঝাঁ চকচকে পরিবেশ। এখানে তো বিদ্যুৎই নেই, আপনাদেরও ঠিক ভালো লাগবে না। ওদের চলে যাওয়ার কথা শুনে যোগনাথ যেন কিছুটা স্বস্তি পায়। তখন প্রায় মাঝরাত। ত্রিদীপের কানে একটা চাপা গোয়ানির শব্দ আসে, আর সেই সাথে ভেসে আসে একটা ক্রুদ্ধ জান্তব গর্জন। কিন্তু আজ যেন ত্রিদীপের জম্মের ঘুম পেয়েছে। কিছুতেই সে ঘোর কাটিয়ে চোখ খুলতে পারে না। ওদিকে গোঙানি আর গর্জন পাল্লা দিয়ে বাড়তে থাকে, কিন্তু ত্রিদীপ আর সমর ওপরের ঘরে কোনো এক কারণে মরার মতন ঘুমোচ্ছে। তাদের কানে ওসব কোনো আওয়াজই যায়নি। সকালের আলো ফুটতেই ত্রিদীপ আর সমরের কানে কিছু লোকের গুনগুন কানে আসে। আর মোড়া ভেঙে বিছানায় বসে সমর বলে, গতকাল কি সাংঘাতিক ঘুমলাম রে। এত ঘুম বোধহয় আমার জীবনেও পাইনি। জানিস তো, গতকাল রাতে কেমন একটা শব্দ কানে এলো, কিন্তু এত ঘুম পাচ্ছিল যে বিছানা থেকে উঠতেই পারলাম না। নিচে থেকে মানুষজনের কথা শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে না? ঠিক বলছিস তো, চল তো দেখে কি হলো। যোগুদাকেও তো দেখতে পাচ্ছি না। ওরা নিচে নামতে গিয়ে নিচের দৃশ্য দেখে একজন আর একজনের উপর হুমড়ি খেয়ে পড়ে। নিচের মেঝেটা রক্তে লাল হয়ে আছে, যেন এখানে কিছুক্ষণ আগেই রক্ত রং দিয়ে হোলি খেলা হয়েছে। জায়গায় জায়গায় দলা পাকানো কিছু মাংসপিণ্ড, আর এই সবের ঠিক মাঝখানে পড়ে যোগনাথের ক্ষতবিক্ষত আতখাওয়া মৃতদেহ। ত্রিদীপ দৃশ্যটা দেখেই হড়হড়িয়ে বমি করে দেয়। সাত সকালে এরকম নারকীয় দৃশ্য দেখে কেই বা ঠিক থাকতে পারে? যোগনাথের এই নিদারুণ পরিণতি দেখে সমর আর ত্রিদীপ ফুঁপিয়ে ওঠে। সমর ত্রিদীপের কাঁধে হাত রেখে বলে, এ কি অনর্থ হয়ে গেল রে ত্রিদীপ। গতকাল পর্যন্ত যে মানুষটার হাসি মুখ দেখেছিলাম, তারা যেমন অবস্থা। এটা খুন। যেই ভয়ঙ্কর কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। খুনি যদি মানুষই না হয়, তাহলে তাকে ধরবেন কি করে বাবুরা? এক বয়স্ক গ্রামবাসীর কথায় তারা দুজন মুখ তুলে তাকায়। দুজনেরই এখন যা মনের অবস্থা, তাতে কেউ কোনো কথা বলার মতন অবস্থায় নেই। ত্রিদীপ আর সমর তাদের পেশার সুবাদে অনেক মৃত্যু প্রত্যক্ষ করেছে বা করতে হয়েছে, কিন্তু এমন পাশবিক মৃত্যু তারা কখনো দেখেনি। ওরা দুজন স্থবিরের মতন সিঁড়ির উপর বসে থাকে। গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে যোগনাথের লাশটাকে সৎকারের ব্যবস্থা করে এবং ঘরদোর পরিষ্কার করায়।
কিছু লোক ফেরিঘাটে যায় নয়নতারা শ্রাদ্ধের কাজ করতে। সকালের এমন রোমহর্ষক ঘটনার জন্য ত্রিদীপদের নয়নতারার শ্রাদ্ধতে যাওয়া হয়নি। একজন গ্রামবাসীর বাড়ি থেকে ত্রিদীপ আর সমরের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু দুজনেরই কারুর মুখে খাবার ওঠে না। ঠিক এমন সময়ে সকালের সেই বয়স্ক লোকটা আসে। ভেতরে আসতে পারি? আসুন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সকালে অত সাংঘাতিক একটা ঘটনা ঘটল, অথচ গোটা গ্রাম শুধু দাঁড়িয়ে তামাশা দেখলে, কেউ কিছু বললে না কেন, তাই তো? হ্যাঁ। গ্রামবাসীদের এহেন ব্যবহারের কারণ জানার জন্যে অতীত সম্পর্কে একটা ঘটনা আপনাদেরকে জানতে হবে। আপনি বলুন, আমরা শুনছি। বয়স্ক ভদ্রলোকটি বলতে শুরু করেন। আজ থেকে বেশ অনেক বছর আগের কথা। আপনারা হয়তো লক্ষ্য করবেন, গ্রামবাসীরা গ্রামের সব দিকে ঘুরে বেড়ালেও কখনো গ্রামের পশ্চিম দিকে যায় না। কিন্তু আগে সেরকমটা ছিল না। এই গ্রামে বিনয় কৃষ্ণ নামে একজন থাকত। বিনয় কৃষ্ণ মানুষটা ছিল বড় অদ্ভুত। গ্রামে কারোর সাথে তার বিশেষ বনিবনা ছিল না, কিন্তু সে কুকুরদের ভীষণ ভালোবাসত। প্রায়ই সেখান থেকে কুকুর ধরে নিয়ে এসে পুষত। এত দূর পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সমস্যা বাঁধল যখন তার পোষা কুকুরগুলো গ্রামবাসীদের ক্ষতি করতে শুরু করে। ক্ষতি? কিরকম ক্ষতি? বিনয় কৃষ্ণ যে কুকুরগুলো পুষত, তাদের মধ্যে কিছু কুকুর ছিল পাগল। তারা গ্রামের পথ দিয়ে যাওয়া মানুষদের কামড়ে দিত, ছোট বাচ্চাদের তাড়া করত। কখনো কখনো বাচ্চারা ভয় পেয়ে দৌড়তে গিয়ে পা হড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাতও পেত। বিনয় কৃষ্ণ সকাল হলে তার পোষ্যগুলোকে ছেড়ে দিত, আর সেগুলো গিয়ে অন্যান্য গ্রামবাসীদের বাড়ির সামনে নোংরা করে আসত। গ্রামের লোকজন বহুবার গিয়ে এই বিষয়ে বিনয় কৃষ্ণের সঙ্গে কথা বলেছে, কিন্তু বিনয় কৃষ্ণের হাবভাবে কোনো পরিবর্তন আসেনি। গ্রামের লোকজন তখন তাকে বলে লোকালয় থেকে দূরে চলে যেতে। বিনয় কৃষ্ণ তখন গ্রামের পশ্চিম দিকে গিয়ে একটা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। শুনেছি রতনগড় থেকে কোনো এক চিত্রকরকে এনে সে পোষ্যদের নিয়ে নিজের একটা ছবি আঁকিয়ে ঘরে বাঁধিয়ে রেখেছিল। বিনয় কৃষ্ণ আর্থিকভাবে বেশ সমর্থ ছিল, কিন্তু মানুষ ভালো ছিল না। গ্রামের পশ্চিম দিকে তাকে পাঠিয়ে দেওয়া সত্ত্বেও গ্রামবাসীদের উপর কুকুরদের উৎপাত কোনোভাবেই কমল না। আমরা তখন সবাই মিলে তোমার দাদু ব্রত কিশোর ব্যানার্জির কাছে গেলাম। গ্রামের সমস্ত সমস্যার সমাধান করতে তিনি সব সময় অগ্রগণী ভূমিকা নিতেন। বিনয় কৃষ্ণের ঘটনাটি সম্পর্কে তিনি জানতেন, এমনকি তিনি নিজেও গিয়ে বিনয় কৃষ্ণকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি যেন কিছুই বুঝতে চাইতেন না। এমন যখন চলছে তখনই ঘটল একটা দুর্ঘটনা। গ্রামের একজন প্রবীণ ব্যক্তি প্রাতঃকার্য সারার জন্য নদীর ধারে যায়, কিন্তু বেলা বাড়া সত্ত্বেও যখন সে বাড়ি ফেরে না, তখন বাড়ির লোক তাকে খুঁজতে বেরিয়ে নদীর ধারে তার লাশ উদ্ধার করে। সারা শরীরে তার গভীর আঁচড়, কামড়ের দাগ, গলার কাছে ক্ষতটা গভীর। বয়স্ক মানুষটিকে কুকুর তাড়া করেছিল। তিনি পালাতে গিয়ে পড়ে যেতেই কুকুরেরা তার উপর হামলা করে। বয়স্ক মানুষ নিজেকে তাই বাঁচাতে পারেন না। ঘটনাটা অনেক সকালে হওয়ায় কেউ টেরও পায়নি, আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্যে তিনি মারা যান। কামড়গুলোকে দেখলেই বোঝা যায় যে এগুলো কুকুরের কামড়।
তা গ্রামের লোকেরা এই ঘটনার পর ভীষণ ভয়ে ভয়ে থাকতে শুরু করে, কিন্তু ব্রত কিশোর এটা মানতে পারেননি। তিনি একটা বুদ্ধি বার করলেন। একদিন গ্রামের সবাই গিয়ে বিনয় কৃষ্ণকে নেমন্তন্ন করে এলো। তাকে বলল যে তোমার কুকুরগুলো তো আমাদেরকে চেনে না, তাই হয়তো আক্রমণ করে। চলো সবাই মিলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তোমার কুকুরগুলো আমাদের চিনে যাবে। বিনয় কৃষ্ণ ভাবে যে ভালোই হলো, চেনা জানা হয়ে গেলে রোজ রোজের এই অভিযোগ থেকে মুক্তি পাব। নির্দিষ্ট দিনে বিনয় কৃষ্ণ তার কুকুরদের নিয়ে দিঘির পাড়ে আসে। ওখানেই একটা বনভোজনের আয়োজন হয়েছিল। খাবার খাওয়ার পর বিনয় কৃষ্ণের কুকুরেরা ছটফট করতে করতে মারা যায়, কারণ আমরা ব্রত কিশোরের কথা অনুযায়ী খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম। প্রাণের চেয়েও প্রিয় পোষ্যদের এরকম করুণ পরিণতি দেখে রাগে ফেটে পড়ে সে। প্রচণ্ড আক্রোশে সে আমাদের সবাইকে কিলচর মারতে থাকে। আমরা এতগুলো লোক, তাও সবাই মিলে তাকে আটকাতে পারছিলাম না। আমাদের মারতে মারতে হঠাৎ কুকুরদের জন্য বানানো বিষাক্ত খাবার সে হাবলে পড়ে খেতে লাগলো। একটু পরেই তার গ্যাজলা ওঠে আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। মারা যেতে যেতে সে বলে যায়, আমার পোষ্যদের খুন করার প্রতিশোধ আমি নেব। আমরা সেদিন রাতেই দিঘির পাড়ে মৃত কুকুরদের দেহকে পুঁতে দিই আর বিনয় কৃষ্ণকে দাহ করি। দিঘির পাড়ের সেই রাতের কথা আমরা অনেক দিন পর্যন্ত ভুলতে পারিনি। একটু রাত হলে বাড়ি থেকে বেরোতে আতঙ্ক লাগতো। ব্রত কিশোর আমাদের বোঝানোর চেষ্টা করতেন যে এই ধরনের ভয় অমূলক, কিন্তু কিছুদিন পরেই আমাদের ভয়কে সত্যি প্রমাণিত করে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটতে থাকে। যারা মারা যেত তাদের দেখে মনে হতো কেউ যেন তাদেরকে আঁচড়ে কামড়ে গায়ের চামড়া মাংস খুবলে নিয়েছে। গলার কাছটায় কেউ যেন কামড়ে উপড়ে নিয়েছে কণ্ঠনালী। গ্রামের লোকজন বুঝতে পারে বিনয় কৃষ্ণের অতৃপ্ত আত্মাই এরকম করছে। শত সাবধানতা অবলম্বন করেও মৃত্যুগুলোকে আটকানো যাচ্ছিল না। তখন ব্রত কিশোর শহর থেকে একজন পুরোহিত ডেকে এনে গ্রামে ভালো করে পুজো করালেন। গ্রামবাসীদের বলে দিলেন যে গ্রামের পশ্চিম দিকে যেন কেউ না যায়। পশ্চিম মানে হলো অস্ত, অর্থাৎ যেখানে আলো শেষ হয়ে অন্ধকারের সূচনা হয়। পশ্চিম দিকেই তাদের আটকে রাখলেন তিনি। পুরোহিত ঠাকুর বারবার সাবধান করেছিলেন যে ভুল করেও কেউ যেন পশ্চিম দিকে না যায়। এর কিছুদিন পরেই আপনাদের দাদু এখানকার সব কিছু গুছিয়ে পাকাপাকিভাবে কলকাতাবাসী হয়ে যান। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এত বছর পর হঠাৎ সেই অভিশপ্ত সত্তা আবার কেন ফিরে এলো। সমর এত কিছু শুনে আতঙ্কে নীল হয়ে গেছে। ত্রিদীপের অবস্থাও সেই। কাপা কাপা গলায় সে বলে, হয়তো এর কারণ আমি গিয়েছিলাম গ্রামের পশ্চিম দিকে। এরপর সমর গ্রাম ঘোরার দিন থেকে শুরু করে ভাঙাচোরা বাড়িটার ভেতরে গিয়ে ছবি তুলে আনা পর্যন্ত সবটাই বলে। সবটা শুনে ওই বয়স্ক লোকটি বলেন, হয়তো কোনো পুণ্য আত্মা আপনাদের সাবধান করতে এসেছিল, কিন্তু আপনি সেটা শুনলেন না। কই কই দেখি ছবিটা। সমর তখন মোবাইলের গ্যালারি খুঁজে ফটোটা বার করে বয়স্ক লোকটাকে দেখায়।
ফটোটা অনেকক্ষণ বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মুখে হালকা হাসি টেনে অদ্ভুত একটা ঘ্যাস ঘ্যাসে আওয়াজে বলে, বাহ বাহ বাবা বাবা, আমার পোষ্যদের সাথে আমার ছবিটা তো ভালোই এসেছে। ছবিটা বানানোর পর সেভাবে ভালো করে দেখাই হয়নি। তারপর তো গ্রামের লোকজন চক্রান্ত করে আমাদের মেরে ফেলল। যেই ছবিটা বানিয়েছিল তাকে তাকে আরো বেশি টাকা দেওয়া উচিত ছিল। অবশ্য বেশি টাকা নিয়ে করতই বা কি, ফিরে তো আর যেতে পারেনি। আমার পোষ্যদের যে তাকে দেখে খিদে পেয়ে গিয়েছিল। কথাটা বলেই বয়স্ক লোকটা পাগলের মতন হাসতে থাকে। এতটা শুনে ত্রিদীপ আর সমরের চোখ মুখ থেকে আতঙ্ক ঠিকরে বেরোতে থাকে। তারা ঘাবড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে আসে। প্রচন্ড ভয়ে তাদের সারা শরীর ঠান্ডা হয়ে ঘামতে থাকে। ত্রিদীপ কাঁপতে কাঁপতে জড়িয়ে জড়িয়ে বলে, কে 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 আপনি? বয়স্ক লোকটা তখন ব্যানার্জি বাড়ি কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। আমি বিনয় কৃষ্ণ। সকলে লক্ষ্য করিসনি যে আমার কথাগুলো শুধু তোরাই শুনতে পেয়েছিলিস, ঘরে উপস্থিত অন্য কেউ শুনতে পায়নি। তোরা 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 বড্ড বোকা, ছবি দেখেও আমাকে চিনতে পারিসনি। কথাটা শেষ করেই অশরীরী বিনয় কৃষ্ণ আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে। ত্রিদীপ আর সমরের তখন খুব সঙ্গীন অবস্থা। তারা বুঝতে পারে সামনে তাদের ভীষণ বিপদ। সমস্ত পরিস্থিতির প্রভাবে ত্রিদীপ কেমন স্থাণুর মতন হয়ে যায়। হঠাৎ সমরের ডাকে তার সম্বিত ফেরে। তাড়াতাড়ি আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ত্রিদীপ কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে। সমরের কথাগুলো তার কানে যায় না। সমর প্রায় টানতে টানতে ত্রিদীপকে বাড়ির বাইরে নিয়ে যায়। বাইরে এসেই সমর আর ত্রিদীপ আতঙ্কে নীল হয়ে যায়। এই খানিকক্ষণ আগেই তো দিনের আলো ছিল, হঠাৎ এত অল্প সময় এত রাত হয়ে গেল কি করে? সমর এবার দিক বিদিক শূন্য হয়ে ত্রিদীপের হাতটা শক্ত করে চেপে ধরে ছুটতে থাকে। ত্রিদীপ ছুটতে ছুটতে দেখে কোথায় উজানপুর, কোথায় গ্রামবাসীদের মাটির ঘর। এটা তো কোনো একটা শুনশান জায়গা, যার শুরু কোথায় বা কোথায় শেষ সেটা কিছুই বোঝা যাচ্ছে না। ছুটতে ছুটতে একটা সময় ত্রিদীপ সমরের হাতটা ঝটকা মেরে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে রাস্তায় বসে ফোঁপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ত্রিদীপ বলে, কোনো লাভ নেই সমর, আমরা এর থেকে পালাতে পারবো না। আমরা ভেসে গেছি, সব শেষ হয়ে গেছে রে সমর, আর কিছুই বাকি নেই। সমর ত্রিদীপের কাছে বসে তার কাঁধটা ঝাঁকিয়ে দিয়ে বলে, কিচ্ছু হয়নি ত্রিদীপ, কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু না। শুনিসটি কথাটা? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সব শেষ হওয়ার আগে শেষ হওয়ার কথা ভেবে নিচ্ছিস কেন? উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ টু ফাইট। চল উঠে দাঁড়া, উঠে দাঁড়া। সমরের কথাগুলো শুনে ত্রিদীপ উঠে দাঁড়ায়। তারপর আবার ছুটতে শুরু করে। বেশ কিছুক্ষণ ছোটার পর ত্রিদীপ বলে, সমর, আমার মনে হচ্ছে আমরা একই জায়গায় গোল গোল ঘুরে যাচ্ছি। তোর কেন এমন মনে হচ্ছে? কারণ আমার স্পষ্ট মনে আছে ফেরিঘাট থেকে ব্যানার্জি বাড়ির দূরত্ব এতটা নয়। আমার তো মনে হচ্ছে যে আমরা ছুটতে ছুটতে ভুল করে গ্রামের পশ্চিম দিকে চলে এসেছি। তোর কেন এমন মনে হচ্ছে? মনে করে দেখ, তুই বলেছিলি যে এই গ্রামের পশ্চিম দিকে তাপমাত্রা কম করে হলেও স্বাভাবিক তাপমাত্রা থেকে 3-4 ডিগ্রি কম থাকে, আর এই জায়গাটা খুব ঠান্ডা। সমর আর ত্রিদীপ তখনও হালকা হাঁপাচ্ছে। সে অবস্থাতেই সমর বলে, চল তাহলে এবার উল্টো দিকে যাই, নিশ্চয়ই সেদিকে ফেরিঘাটটা হবে। হ্যাঁ চল। এই কথাটা বলে যেই মাত্র পিছনে ফিরতে গেল,
ঠিক সে সময় আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে আসে এক ভয়ঙ্কর জান্তব চিৎকার, যেন জন্তুটা বহুদিন ক্ষুধার্ত। সেই ভয়ঙ্কর আওয়াজে ওদের যেন চলন শক্তি লোপ পায়। ত্রিদীপের বাবা মা আজ ভিন শহর থেকে কলকাতায় ফিরেছে। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে সোফায় বসে চা খেতে খেতে রথিন কিশোর দারোয়ানকে হাঁক দেয়, সুরিন্দর, এদিকে শুনে যাও। কিছুক্ষণ পর দারোয়ান সুরিন্দর এসে সেলাম ঠুকে বলে, अजी साहब बोलिए। আচ্ছা, দিন কয়েক আগে একটা চিঠি এসেছিল আমার নামে। সুরিন্দর কিছুক্ষণ হাঁ করে ভাবল, তারপর ঘাড় মাথা যুগপথ নাড়িয়ে নাড়িয়ে বলল, ओ नहीं साहब, कुछ दिन पहले क्या, 1 महीने पहले भी कोई चिट्ठी नहीं आया है। और वैसे भी अभी सब चिट्ठी वो कंप्यूटर में आता है ना साहब, और ऑफिस का ऑफिस में है। সেটা আমিও ভাবছি। ঠিক আছে, তুমি যাও। সুরিন্দর চলে গেলে রথিন কিশোর বাড়ির সর্বক্ষণের কাজের লোক মিনুর মাকে ডেকে জিজ্ঞেস করলেন, মিনুর মা, বাবু কই? বাবু তো সে তার বন্ধুরে নিয়ে কোথায় যেন গেছে, সেখান থেকে এখনো ফেরে নাই। আমি কতবার ফোন করলাম, ফোনটাও তো লাগতাছে না। রথিন কিশোর এবার বেশ দুশ্চিন্তায় পড়লেন। তার মনে এবার এক রাশ আশঙ্কা চেপে বসল। ছেলেটা ঠিক আছে তো? তারপর পাশে রাখা ফোনটা নিয়ে বারে বারে ত্রিদীপের নম্বরে ডায়াল করেন, কিন্তু প্রত্যেকবার সেই একটাই কথা। রথিন কিশোর দু হাতে নিজের মাথাটা ঝুঁকিয়ে হাঁটুর কাছে চেপে ধরে, কিন্তু এখনই তিনি তার স্ত্রীকে কিছু জানান না। তার স্ত্রী অসুস্থ, মূলত স্ত্রীর চিকিৎসার জন্যই তিনি ভিন শহরে গিয়েছিলেন। রথিন কিশোর তখন ফোন নিয়ে তার বন্ধু পুলিশ কমিশনারকে ফোন করলেন। রাত্রের ওই নিশ্ছিদ্র কালো অন্ধকারে ত্রিদীপ আর সমর কিছুই ঠিক মতন দেখতে পাচ্ছিল না, আর তার মধ্যে ওরকম ভয়াল জান্তব গর্জন শুনে তাদের দুজনের বুকের রক্ত হিম হয়ে যায়। যতটা সম্ভব সাহস অর্জন করে ত্রিদীপ বলে, চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, পালাতে হবে এই অভিশপ্ত জায়গা থেকে। চল চল, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। দুজন দৌড়তে দৌড়তে শুনতে পায় বিনয় কৃষ্ণের পৈশাচিক হাসি, যেন বাতাসে ভাসছে তার হাড় হিম করা গলার স্বর। পালা পালা, কিন্তু তবুও যে পারবি না। ওরা অনেকটা ছুটে আসার পর হঠাৎ তাদের কানে নদীর জলের ছলাছল শব্দ আসে। কাছেই নদীটা আছে বুঝতে পেরে তাদের শূন্য প্রায় সাহসটা আবার ফিরে আসে। তারা ছোটার গতি বাড়িয়ে দেয়। হঠাৎ ছুটতে ছুটতে সমর হোঁচট খেয়ে পড়ে গিয়ে তারস্বরে চিৎকার করে ওঠে। ত্রিদীপ ছুটে এসে সমরকে ধরার জন্য কাঁধে হাতটা দিতেই শিউরে ওঠে সে। সমরের কাঁধে ত্রিদীপ হাত দিয়েই বুঝতে পারে যে সেখানে একটা গভীর ক্ষত, আর তা থেকে গলগলিয়ে গরম তরল বেরিয়ে আসছে। অন্ধকারে তখন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তবুও ত্রিদীপ বুঝতে পারে যে ওই গরম তরলটা আসলে রক্ত। ত্রিদীপ আঁতকে উঠে বলে, এটা কি করে হলো সমর? সমর অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে থাকে। জানি না, ছোটার সময় মনে হলো যে কুকুর জাতীয় কিছু আমার উপর উঠে আমার কাঁধে সজোরে কামড় বসিয়েছে। কি হলো? কি হলো তো? এমন ভাবে চিৎকার করে উঠলি কেন? আমি তো তোর সাথে যেতে পারবো না রে। তুই পালা, তুই পালা, যত তাদের সঙ্গে পালা, পালা পালা পালা। কথাটা শেষ করার আগেই সমর অন্তর্ভেদী একটা চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ত্রিদীপ অন্ধকারে আবছা দেখতে পায় কোনো একটা চারপে জন্তু সমরের শরীরের ওপর চেপে তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরকম একটা দৃশ্য দেখে ঘেন্নায় ত্রিদীপের গা গুলিয়ে ওঠে। সে ভয়ে সমরের কাছ থেকে ছিটকে চলে এসে পেছন ফিরে ঊর্ধ্বশ্বাস ছুটতে থাকে।
পরদিন কলকাতা স্টেশনে একটা লোকাল ট্রেনে একটা অর্ধোন্মাদ ছেলেকে দেখে রেল পুলিশ ধরে নিয়ে থানায় বসায়। ছেলেটিকে সার্চ করেও পুলিশ কিছু খুঁজে পায় না। তারপর হঠাৎ মোবাইলে একটা ছবি দেখে রেল পুলিশ চমকে উঠে এক জায়গায় ফোন করে। চান্দিমল সুপার স্পেশালিস্ট হাসপাতালের 29 নম্বর কেবিনের সামনে দাঁড়িয়ে রথিন কিশোর নিঃশব্দে চোখের জল ফেলেন। কি যে হয়েছে তার ছেলের সাথে কিছুই তো বোঝা যাচ্ছে না। চোখের জল মুছে তিনি ডক্টরের কেবিনে গিয়ে জিজ্ঞেস করেন, আমার ছেলেটার কি হলো ডাক্তারবাবু? সে কি ঠিক হবে না? হ্যাঁ রথিন কিশোর বাবু, দেখুন, আপনাকে মিথ্যে আশ্বাস আমি দেব না। আপনার ছেলের মানসিক দশা খুবই চরম সীমায় পৌঁছেছে। মনে হয় সে এমন কিছু সাংঘাতিক ঘটনার সম্মুখীন হয়েছে যার কারণেই হয়তো এরকম চরম ট্রমা সৃষ্টি হয়েছে। আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করব, তবে ইট উইল টেক টাইম। আপনাকে ধৈর্য ধরতে হবে। কিন্তু কিছুদিন পর রথিন কিশোরের কাছে একটা ফোন আসে। ফোনটা কানে নিয়ে কিছু শোনার পরেই তার হাত থেকে ফোনটা খসে পড়ে যায়, আর তার মুখ থেকে বেরিয়ে আসে একটা বুক ফাটা হাহাকার। ত্রিদীপ! এতক্ষণ শুনছিলেন সাধনা কুণ্ডুর লেখা গল্প ভয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100।